জুলাই সনদ যারা তৈরি করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু অনেক গোঁজামিলের চেষ্টা করেছেন। ঈদের সময় আমাদের পরিবহন মন্ত্রী কি বাণী দিলেন আর কি ঘটনা ঘটলো। তিনি বললেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাচ্ছে। এটি এরকম হাস্যকর বক্তব্য। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে এপ্রিল পর্যন্ত তাদের জ্বালানি মজুদ আছে। তো এপ্রিলের পর কী হবে? এই সরকারের লিখে দেওয়া ভাষণ কেন রাষ্ট্রপতি পড়বেন? এটাই হচ্ছে প্রশ্ন। চর্চা কথায় কথায় স্বাগত। সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য এখন আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। তো সমসাময়িক রাজনীতির এখন কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ প্রায় 3 দিনের অধিবেশন কিন্তু হয়ে গেল, গতকালকে ধরে 3 দিন হয়ে গেল। এখন মানে সরকারি ও বিরোধী দলের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে আমরা গতকাল প্রত্যক্ষ করলাম, মানে পাল্টা দাবির ভিত্তিতে। তাহলে এটাকে কি দুপক্ষের মধ্যে একটা বিভেদ, না এটাকে প্রাণবন্ত বলা যাবে এই সংসদকে? কি হিসাবে আপনি দেখছেন? না, শুরু হলো আলোচনাটা, তো আলোচনা বিতর্ক প্রাণবন্তই বলবো, কিন্তু কোন পক্ষ কত দূর যাবে এটি এখনও বলা কঠিন। বিশেষ করে সরকারি দল একটা অবস্থান নিয়েছে, তার 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। সুতরাং কোনো আইন পাশ করতে হলে তার অসম্মতিতে বা তাদের বিরোধিতা করে কিন্তু আইন পাশ করা যাবে না। আইন পাশ করতে হলে বা কোনো সিদ্ধান্ত নিতে হলে সরকারি দলের সমর্থন লাগবে। আর বিরোধী দল মোটামুটি তাদেরও অবস্থান কিন্তু শক্ত। সংসদকে অচল করে দেওয়া বা সংসদকে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য তাদের যথেষ্ট সংখ্যা শক্তি আছে। কিন্তু আমার মনে হয় যে উভয় পক্ষের মধ্যে একটা, বাইরে যতটাই উত্তাপ ছড়ানোর চেষ্টা করুক না কেন, একটা ভেতরে ভেতরে সমঝোতারও মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। না হলে তো প্রথম দিনই এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তো 2টি শপথ নেওয়ার কথা প্রত্যেক সদস্যের, একটি সংসদ সদস্য হিসেবে আর একটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু সরকারি দলের সদস্যরা কিন্তু সেটি নেননি, এবং তারা বলেছেন তো ওই পরিষদ তো গঠিতই হয়নি। পরিষদ গঠিত হলে তখন দেখা যাবে। এখন যে বিষয়টি হচ্ছে যে বিরোধী দলের একটা দাবি থাকবে যে জুলাই সনদের কি হবে। হ্যাঁ, সেই বিষয়টা আমরা একটু পরে আসছি। এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। তো এইখানে যেটা মূল যে ধরুন এই মুহূর্তে জুলাই সনদ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন মানুষ তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাধারণ মানুষ, এবং তেলের উপর এতভাবে নির্ভরশীল সারা দেশে। এবং আমি একটু ঢাকার বাইরেও গিয়েছিলাম, সেখানে পাম্পে মানে পুরো রাস্তায়, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আপনার সব রাস্তায় তেলের পাম্পের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে তেল নেই। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝখানে ঈদে যে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারালেন বিভিন্ন দুর্ঘটনা নিয়ে। তারপরে যদি বলি যে এই যে মানব পাচার, যে লিবিয়া থেকে ইউরোপে মানে ইতালি, মূলত ইতালি যাওয়ার পথে এতজন বাংলাদেশি ডুবে মারা গেল। তো এইসব নিয়ে কথা বলার সময় হলো না? যে এত 300 জন সাংসদ সেখানে আছেন, মানে তাদের কাছে এগুলো কি খুব জনগুরুত্বপূর্ণ বলে মনে হলো না? মানে এটা কিছুটা বিস্ময় করে, কারণ যে কোনো সংসদের প্রশ্ন উত্তর পর্ব থাকে, প্রশ্ন উত্তরে এই বিষয়গুলো আসতে পারে। তারপর জনগুরুত্বপূর্ণ 71 ধারায় যে কোনো চলমান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে 3 দিনের সংসদ অধিবেশন, বিশেষ করে 29 তারিখ যে অধিবেশনটি হলো, সেই 29 তারিখে এই বিষয়ে কারো পক্ষ থেকে কোনো কথা বলা হলো না। বরং স্বাভাবিক ক্ষেত্রে সরকার তো চাইবে যে তারা বেকায়দায় পড়ে এই বিষয়গুলো আলোচনা না হোক, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেও এই বিষয়ে কিন্তু আলোচনা করেন। তারা ওই সবসময় ঘুরে ফিরে সবাই কিন্তু জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটের কী হবে। তো গণভোট তো হয়ে গেছে,
এখন সরকারি দলের নেতারা তো বলছেন যে গণভোট নিয়ে নতুন অধ্যাদেশ আর জারি করার দরকার নেই, কারণ গণভোট হয়ে গেছে। এখন ভবিষ্যতে গণভোট হবে কিনা সেটি আবার নতুন বিষয় আসবে। তবে সরকারি দলের অবস্থান হয়তো বিরোধী দলের নেতারা কিছুটা টের পেয়েছেন। তারা কিন্তু প্রথম দিকে যতটা গরম ছিলেন, আমরা তৃতীয় দিনে কিন্তু ততটা গরম দেখিনি। তর্ক বিতর্ক হয়েছে, তারা তাদের দাবি উত্থাপন করেছেন এবং সরকারি দল এটি আগামী মঙ্গলবার যে এটি বিরোধী দলের নেতার প্রস্তাব নিয়ে আলোচনার কথা বলেছেন, স্পিকার আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু মেনে নিয়েছেন। না হলে তো ওই দিনই তারা বলতে পারতেন যে আমরা এসব মানি না এবং ওয়াকআউট করতেন। প্রথম যেমন রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করেছিলেন, সেটি কিন্তু করতে যাচ্ছেন না মনে। অর্থাৎ তারা বাইরে যতই গরম দেখাক, অর্থাৎ নরমে গরমই চলবে। তারা যে একেবারে শক্ত অবস্থান নেবে যে তাদের দাবি না মানা হলে তারা সংসদে যাবে না, এরকম অবস্থান এখনও নেবেন বলে মনে হয় না। ভবিষ্যতে কী হবে সেটি পরে, কিন্তু তাদের মূল বিষয় কি এক হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। সেই প্রক্রিয়া সরকারি দল একভাবে দেখছে, বিরোধী দল আরেকভাবে দেখছে। আর সরকারি দলের যেটা রক্ষা কবচ সেটা হচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতা, একই সঙ্গে তাদের 51% ভোট প্রাপ্তি। তো এই জুলাই সনদ মানে তাহলে আমরা দেখলাম যে আগের যে ইস্যুগুলো যেটা নিয়ে মানুষের জনজীবনে আসলেই, এবং তেল শুধুমাত্র কিন্তু গাড়ি চলা না, তেল কিন্তু আমরা দেখছিলাম যে সেচের কাজে এখন যে বোরো চাষ চলছে, বোরো চাষের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ কৃষি, শিল্প, জনজীবন, পরিবহন কোনোটাই কিন্তু জ্বালানির বাইরে না। জ্বালানির উপরই আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। যদি আজকে যে আমরা স্টুডিওতে বসেছি, যদি বিদ্যুৎ না থাকতো আমরা বসতে পারতাম না। তো সুতরাং প্রতিটি ক্ষেত্রেই, এবং মানুষের এই মুহূর্তের সমস্যা নিয়ে যদি আমাদের জনপ্রতিনিধি আলোচনা না করেন, তাহলে তো কি নিয়ে কথা বলবে? প্রথমত হচ্ছে কী নিয়ে কথা বলবে, দ্বিতীয় হচ্ছে যে মানুষ তো আস্থা হারাবে যে আমরা তাদের নির্বাচিত করলাম আমাদের সমস্যার কথা বলা, আর আমাদের সমস্যা না বা কোনো বিশেষ গোষ্ঠীর সমস্যা, পুরো দেশের সমস্যা। এবং এটা আমরা জানি না যে এই জ্বালানি সংকট কবে কাটবে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে এপ্রিল পর্যন্ত তাদের জ্বালানি মজুদ আছে। তো এপ্রিলের পর কী হবে? আর জ্বালানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন কত কোটি টাকা যে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি কতদিন দেবে? এবং বণিক বার্তায় সম্ভবত দেখলাম যে আগামী জুলাই পর্যন্ত 3 বিলিয়ন কোটি ডলার লাগবে, আর $3 বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ লাগবে। তো এই অতিরিক্ত খরচটা আসবে কোত্থেকে? একটা হতে পারে আমরা IMF থেকে বা বিশ্বব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি, বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিতে পারবো। ঋণ এটা তো পরিশোধ করতে হবে, আমরা তো ঋণে জর্জরিত। তো সুতরাং এসব বিষয়ে যে সংসদে আলোচনা হয়, তাহলে হয়তো একটা ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। অথবা মানুষ ভাববে যে না, আমরা যাদের সংসদে পাঠিয়েছি তারা আমাদের সমস্যা নিয়ে কথা বলছে। আপনি দুর্ঘটনার কথা বলছিলেন, ঈদের সময় আমাদের পরিবহন মন্ত্রী কি বাণী দিলেন আর কি ঘটনা ঘটলো। তিনি বললেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাচ্ছে। এটি এরকম হাস্যকর বক্তব্য। এটি হচ্ছে তিনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে আগ্রহী নয় অথবা উপযুক্ত নন। একইভাবে আমরা দেখলাম যে একটি ফেরি থেকে বাস সরাসরি গিয়ে নদীতে পড়লো, এবং সেই ফেরিতে কোনো বার ছিল না, মানে সেটা যাতে আটকে থাকতে পারে বা পড়তে পারে না। এবং এটাও শুনলাম, পত্রিকায় দেখলাম যে ওই বাসের চালক বাসটি চালাচ্ছিলেন না, তার হেল্পার। এরকম যদি ঘটনা ঘটে, কিভাবে হেল্পার চালান? দ্বিতীয় হচ্ছে যে আমাদের যাত্রীদেরও কিন্তু সজাগ থাকতে হবে। যাত্রীদের মধ্যে একটা প্রবণতা আছে, তারা এই যে ফেরিতে যখন বাসে বসে থাকেন, এবং এটা নিয়ে চালকদের সাথেও অনেক সময় ঝগড়াঝাটি হয়। তো এই যে মানসিকতা, অর্থাৎ নিজের সময়ের চেয়ে জীবনের চেয়ে আরামের মূল্য বেশি দিতে চান। এবং এই যে কতজন মানুষ মারা গেল, 26টি লাশ উদ্ধার হয়েছে, যারা ঈদ করে বাড়ি ফিরছিলেন,
ঈদের আনন্দ এই পরিবারগুলোর কাছে আজকে কি মর্মান্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। তো আপনি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না, লিবিয়ার সাগরে যে এতগুলো মানুষ ভেসে গেল এবং সপ্তাহেরও বেশি সময় ধরে তারা সমুদ্রে ভাসছিলেন, যে তাদের পানি ছিল না, খাবার ছিল না, অর্থাৎ না খেয়ে মারা গেছে। এই 21 শতকে মানুষ না খেয়ে মারা গেছে এবং সমুদ্রে ডুবে মারা গেছে এবং তাদের স্বজনরা বলছে আমরা তাদের আত্মীয় স্বজন বা বাবা মাকে যে কী বলবো। এবং শুধু এবারই তো প্রথম হলো না, মানে প্রতি বছরই বলা যায় যে প্রতি মাসেই এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু কারা তাদের নিয়ে যায়, তার পিছনে কোন আদম ব্যাপারীরা জড়িত, কারা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, সরকার কিছুদিন পরপরই এটি নিয়ে এটি নিয়ে আশ্বস্ত করে বা বলে যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। আর কেন? এই বেকারত্বের কারণেই তারা যায় এবং লাখ লাখ টাকা খরচ করে যায়। হ্যাঁ, বিপুল টাকা তারা এই আদম পাচারকারীদের হাতে তুলে দেন। তো এখন জাতীয় সংসদের যারা আমরা যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছি বা জনগণ যাদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তাদের মূল আলোচ্য বিষয় আবার একটু ফিরে আসি। জুলাই সনদের তাহলে ভবিষ্যৎ কি? মানে এটি কি আইনে পরিণত হবে বা হবে না? কারণ 180 দিনের একটা বারও দেয়া আছে যে 180 দিনের মধ্যে না হলে এটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে। স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছুই আইনে পরিণত হবে না, কারণ জুলাই সনদ যারা তৈরি করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু অনেক গোঁজামিলের চেষ্টা করেছেন। অর্থাৎ সব পক্ষকে সন্তুষ্ট করতে যে আইনগত যে ফাঁকফোকর সেগুলো তারা দেখেননি। এখন বিএনপির বক্তব্য কি? আমরা আপত্তিসহ যে জুলাই সনদে সই করেছি সেটা পর্যন্ত আমরা মানতে পারি এবং আপত্তির পক্ষে, আমাদের বক্তব্যের পক্ষে জনগণ আমাদের রায় দিয়েছে, আমরা সেটা মানতে বাধ্য নয়, এর বাইরে কিছু মানতে বাধ্য নয়। আর বিরোধী দল বক্তব্য হচ্ছে এটা ইন টোটো, মানে সম্পূর্ণভাবে মানতে হবে। তো তাদের বক্তব্য হচ্ছে যে জনগণ আমাদের পক্ষে যে রায় দিয়েছে তার বিপক্ষে আমরা কী করে যাব। আর জুলাই সনদে বিএনপি সহ বিভিন্ন দলের আপত্তির কথা উল্লেখ সহ জুলাই সনদ সই হয়েছে, কিন্তু সাংবিধানিক আদেশে আবার সেই আপত্তির কথা নেই। এখন এখানেই মূল প্রশ্নটা, যে জুলাই সনদ কি আপত্তি সহ না আপত্তি বাদে, অর্থাৎ পুরোপুরি। এখন বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে কোনো আইন পাশ করতে হলে সেখানে আপত্তির কথাটা কিন্তু লেখা যায় না, তাহলে আপত্তির কথাটা তার সংযোজন করছে কেন? তাহলে সেক্ষেত্রে 30টি বিষয়ে সব দল একমত হয়েছে, 30টি বিষয়ে হয়তো এটা সমাধান হবে, অন্য বিষয়ে হবে না। উচ্চকক্ষ হবে কিনা ব্যাপারে উচ্চকক্ষ হবে, কিন্তু সেটা ওই রেশিওতে মানে না, সেটা তো আবার বিরোধী দল মানবে না। মানে একমত না দুই পক্ষ। সরকারি দল যেভাবে উচ্চকক্ষ চাচ্ছে, অর্থাৎ নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হবে, তাহলে এবং সেটি কিন্তু বিএনপির আরেকটি বর্ধিত সভা হবে। কিন্তু কথা হচ্ছিল যে বিএনপিও বলেছিল যে তারা যে উচ্চকক্ষ চায় সেখানে সরাসরি রাজনীতি করেন না, দেশ সমাজ জনগণকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাদের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, এ ধরনের মানুষকে নিতে চান। কিন্তু এই আসনের ভিত্তিতে হলে সেটি তো হবে না। মানে বিএনপি থেকে যদি তাদের মনোনয়ন দেওয়া হয় তাহলে কি তারা আসতে পারবেন না? না, বিএনপি থেকে বিরোধী দল যদি এখানে সম্মত না হয় তাহলে তো একতরফা হবে। একতরফা সিদ্ধান্ত তো জুলাই সনদের বক্তব্য না। জুলাই সনদ তো সবাই যেসব দলগুলোর নিয়ে আলোচনা হয়েছিল তাদের সম্মিলিত প্রয়াস। তার মানে এটা তো মানে মতপার্থক্য থেকেই যাচ্ছে, এই মতপার্থক্য কাটিয়ে ওঠার এখনো পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে এখন নাই। মাত্র 3 দিন আলোচনা হলো। আমরা আশা করি যে মঙ্গলবার যে আলোচনা হবে সেখানে হয়তো একটা চিত্র পাওয়া যাবে যে সত্যি সত্যি সরকারি দলের অবস্থান কি, বিরোধী দলের অবস্থান কি। আর যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে, অনেকগুলো বিষয় আছে, যেমন বিরোধী দল রাষ্ট্রপতির ওই পয়েন্টে আমি আসছিলাম যে আপনি একটু আগেই বললেন যে রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই বিরোধী দল যদি ওয়াকআউট করে থাকে, তারা আবার রাজি হয়েছে যে রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হবে এবং ওই আলোচনায় তারা অংশ নেবেন এবং অংশ নিচ্ছেন। তাহলে কি বিরোধী দল মানে এই বিষয়ে একটু নমনীয় মনোভাব দেখাচ্ছে? কিছুটা তো নমনীয় হলোই। তারা বলতে পারতো যে আমরা রাষ্ট্রপতির ভাষণ
ভাষণে নিয়ে আলোচনায় আমরা অংশ নেব না। কিন্তু রাষ্ট্রপতি ভাষণ তো সরকারের ভাষণ, সরকারের লেখা ভাষণ, সুতরাং এই রাষ্ট্রপতি কে পড়লেন এটা কি খুব বেশি ম্যাটার করে? তবে এখানেও বিএনপিকেও কিন্তু এই অবস্থানটা পরিষ্কার করতে হবে যে এই রাষ্ট্রপতিকে 2028 পর্যন্ত থাকবেন, তার মেয়াদ পর্যন্ত থাকবেন, না বিএনপি তাদের এই নতুন সংসদে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। সেটাও যদি বিরোধী দল দাবি তোলে যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করব, বিএনপি রাজি না হলে কিন্তু সেটি হবে না। সুতরাং এখানে কিন্তু বিএনপির একটা কি বলবো যে এক ধরনের সুবিধাজনক অবস্থান, আবার সুবিধাবাদী অবস্থান। যে বিএনপি নির্বাচনের আগে কখনো কি বলেছে এই রাষ্ট্রপতিকে রাখবো, বা এখনও পরিষ্কারভাবে বলেনি, কিন্তু বিএনপির মনোভাবে মনে হচ্ছে তারা এই রাষ্ট্রপতিকে এই মুহূর্তেই পদত্যাগ করতেও বলছে না, বা তার বিরুদ্ধে অভিশংসন। উনি তো চলে যাবে, নতুন সংসদ হলে চলে যাব, এরকম একটা সাক্ষাৎকার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন। প্রথমত হচ্ছে তিনি যখন বলেছিলেন এবং পরবর্তীকালে তার ভাষাভঙ্গি বা তার ওই সময়ও তার সেটি খুব একটা মনোবেদনা নিয়েই বলেছিলেন মনে হয়, যে অন্তর্বর্তী সরকার তার যে যথাযথ যে সম্মান, প্রাপ্য সম্মান সেটি দেয়নি, তার যে একটা রাষ্ট্রাচার হিসাবে রাষ্ট্রপতির যে সুবিধাগুলো সেটাও দেয়নি, তার ছবি নামানো হয়েছে, এই মনের ক্ষেত থেকে বলতে পারেন। আবার তিনি রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রের প্রতীক, কিন্তু তিনি 5 আগস্টের আগে তার ভূমিকা, তার বক্তব্য আমরা যদি বিশ্লেষণ করি, আর 5 আগস্টের পরে, বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পরে, তাহলে এখানেও কিন্তু মেলানো যায় না। তিনি তো একই ব্যক্তি। কিন্তু রাষ্ট্রপতি তো দোয়া করা আর ফিতা কাটা ছাড়া কোনো মানে সরকারের বাইরে কোনো ইয়ে নেই। তাহলে 5 আগস্টের আগে তো ওই সরকারের বক্তব্যই রাষ্ট্রপতির ছিল। 5 আগস্টের পরে এই যে সরকার আসছে, প্রথমে অন্তর্বর্তী সরকার, পরে এখন বিএনপি নেতৃত্বাধীন সরকার, তাদের বক্তব্যই তিনি বলে বেড়াচ্ছেন। তাহলে বিরোধী দল অনেক বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে, অনেক বিষয়ে তারা জোর দাবি জানিয়েছে, কিন্তু কেন রাষ্ট্রপতিকে, যিনি রাষ্ট্রের 1 নম্বর নাগরিক, তাকে কেন সরকারি দলের লিখিত ভাষণ পড়তে হবে, সরকারি দলের ভাষায় তাকে কথা বলতে হবে? এটার যে সংস্কার প্রয়োজন, এবং তারা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলছেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে নিয়োগ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা থাকবে এটা বলছেন, কিন্তু তারা রাষ্ট্রপতি যে সরকারি দলের লিখিত বা তাদের মনের মাধুরী মিশিয়ে যে ভাষণ তৈরি করা হয় সেটি যে তাকে পড়তে হয়। এখন তো আমরা দেখি বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রপতির বক্তৃতা বিবৃতি, আর এর আগে তার বক্তৃতা বিবৃতি, মানুষের কাছে এটা কিন্তু, তাহলে এটাই কি গণতন্ত্র? মানুষের কাছে এটা অস্বস্তির মনে হয়। আর তারপরও রাষ্ট্রপতির যার চেয়ারের সম্মান দেখানো উচিত, সেখানে ব্যক্তি বড় নয়, কিন্তু বিরোধী দল এই রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেছে, কিন্তু সেখানে রাষ্ট্রপতির পদের মর্যাদা বাড়ানোর কথা কিন্তু বলেনি। তাহলে কি মানে রাষ্ট্রপতি মানে বিএনপি চাচ্ছে না যে রাষ্ট্রপতি পদের মর্যাদা বা তার কর্মপরিধি বাড়ানো হোক, অন্যদিকে জামাতে ইসলামী বা বিরোধী দল যারা আছে, যে বিএনপি বিরোধী দল, তারা চাচ্ছে যে এই রাষ্ট্রপতিকে ক্ষমতাশালী করে যাতে একটা ব্যালেন্স অফ পাওয়ার প্রধানমন্ত্রী এবং 19 দফায় আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যর কথা আছে, কোনো নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকার কথা আছে। কারণ এখন যে সংবিধানে যে বিধান, সেখানে প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির নিজস্ব কোনো ভূমিকা নেই, এবং সেটাই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে কোনো কিছু করতে পারবেন না। কিন্তু সেখানে রাষ্ট্রপতিরও একটা পদ এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেহেতু তারও কিছু ক্ষমতা থাকা উচিত মনে করি। কিন্তু বিরোধী দল তার ভাষণের ব্যাপারে কিন্তু কোনো প্রস্তাব দেয়নি, অন্য বিষয়ে দিয়েছে যে সাংবিধানিক পদের ক্ষেত্রে, সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা। আমরা দেখেছি কি আওয়ামী লীগের এই 17 বছর ধরে যে কি বলে একতরফা শাসন, ফ্যাসিবাদী শাসনের কথা বলা হয়, সেখানে রাষ্ট্রপতি ক্ষমতাসীন দল যা চেয়েছে তাই করেছে। শুধু এই রাষ্ট্রপতি না, এর আগে যে যারা ছিলেন, এমনকি বিএনপি মনোনীত যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে জাতীয় সংসদে যে ভাষণ পড়েছেন, সেই ভাষণ তো আওয়ামী লীগ সরকারের লিখে দেওয়া। এই সরকারের লিখে দেওয়া ভাষণ কেন রাষ্ট্রপতি পড়বেন, এটাই হচ্ছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দর্শক, চর্চা কথায় কথায় এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।
চর্চা কথায় কথায় স্বাগত। আর সমসাময়িক রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য এখন আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। তো সমসাময়িক রাজনীতির এখন কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ প্রায় 3 দিনের অধিবেশন কিন্তু হয়ে গেল, গতকালকে ধরে 3 দিন হয়ে গেল। এখন মানে সরকারি ও বিরোধী দলের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে আমরা গতকাল প্রত্যক্ষ করলাম, মানে পাল্টা দাবির ভিত্তিতে। তাহলে এটাকে কি দুপক্ষের মধ্যে একটা বিভেদ, না এটাকে প্রাণবন্ত বলা যাবে এই সংসদকে? কি হিসাবে আপনি দেখছেন? না, শুরু হলো আলোচনাটা, তো আলোচনা বিতর্ক প্রাণবন্তই বলবো, কিন্তু কোন পক্ষ কত দূর যাবে এটি এখনও বলা কঠিন। বিশেষ করে সরকারি দল একটা অবস্থান নিয়েছে, তার 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। সুতরাং কোনো আইন পাশ করতে হলে তার অসম্মতিতে বা তাদের বিরোধিতা করে কিন্তু আইন পাশ করা যাবে না। আইন পাশ করতে হলে বা কোনো সিদ্ধান্ত নিতে হলে সরকারি দলের সমর্থন লাগবে। আর বিরোধী দল মোটামুটি তাদেরও অবস্থান কিন্তু শক্ত। সংসদকে অচল করে দেওয়া বা সংসদকে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য তাদের যথেষ্ট সংখ্যা শক্তি আছে। কিন্তু আমার মনে হয় যে উভয় পক্ষের মধ্যে একটা, বাইরে যতটাই উত্তাপ ছড়ানোর চেষ্টা করুক না কেন, একটা ভেতরে ভেতরে সমঝোতারও মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। না হলে তো প্রথম দিনই এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তো 2টি শপথ নেওয়ার কথা প্রত্যেক সদস্যের, একটি সংসদ সদস্য হিসেবে আর একটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু সরকারি দলের সদস্যরা কিন্তু সেটি নেননি, এবং তারা বলেছেন তো ওই পরিষদ তো গঠিতই হয়নি। পরিষদ গঠিত হলে তখন দেখা যাবে। এখন যে বিষয়টি হচ্ছে যে বিরোধী দলের একটা দাবি থাকবে যে জুলাই সনদের কি হবে। হ্যাঁ, সেই বিষয়টা আমরা একটু পরে আসছি। এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইবো আপনার কাছে। তো এইখানে যেটা মূল যে ধরুন এই মুহূর্তে জুলাই সনদ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন মানুষ তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাধারণ মানুষ, এবং তেলের উপর এতভাবে নির্ভরশীল সারা দেশে। এবং আমি একটু ঢাকার বাইরেও গিয়েছিলাম, সেখানে পাম্পে মানে পুরো রাস্তায়, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আপনার সব রাস্তায় তেলের পাম্পের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে তেল নেই। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝখানে ঈদে যে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারালেন বিভিন্ন দুর্ঘটনা নিয়ে। তারপরে যদি বলি যে এই যে মানব পাচার, যে লিবিয়া থেকে ইউরোপে, মানে মূলত ইতালি যাওয়ার পথে এতজন বাংলাদেশি ডুবে মারা গেল। তো এইসব নিয়ে কথা বলার সময় হলো না? যে এত 300 জন সাংসদ সেখানে আছেন, মানে তাদের কাছে এগুলো কি খুব জনগুরুত্বপূর্ণ বলে মনে হলো না? মানে এটা কিছুটা বিস্ময় করে, কারণ যে কোনো সংসদের প্রশ্ন উত্তর পর্ব থাকে, প্রশ্ন উত্তরে এই বিষয়গুলো আসতে পারে। তারপর জনগুরুত্বপূর্ণ 71 ধারায় যে কোনো চলমান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে 3 দিনের সংসদ অধিবেশন, বিশেষ করে 29 তারিখ যে অধিবেশনটি হলো, সেই 29 তারিখে এই বিষয়ে কারো পক্ষ থেকে কোনো কথা বলা হল না। বরং স্বাভাবিক ক্ষেত্রে সরকার তো চাইবে যে তারা বেকায়দায় পড়ে এই বিষয়গুলো আলোচনা না হোক, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকেও এই বিষয়ে কিন্তু আলোচনা করেন। তারা ওই সবসময় ঘুরে ফিরে সবাই কিন্তু জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটের কী হবে। তো গণভোট তো হয়ে গেছে। এখন সরকারি দলের নেতারা তো বলছেন যে গণভোট নিয়ে নতুন অধ্যাদেশ আর জারি করার দরকার নেই, কারণ গণভোট হয়ে গেছে। এখন ভবিষ্যতে গণভোট হবে কিনা সেটি আবার নতুন বিষয় আসবে। তবে সরকারি দলের অবস্থান হয়তো বিরোধী দলের নেতারা কিছুটা টের পেয়েছেন। তারা কিন্তু প্রথম দিকে যতটা গরম ছিলেন, আমরা তৃতীয় দিনে কিন্তু ততটা গরম দেখিনি। তর্ক বিতর্ক হয়েছে, তারা তাদের দাবি উত্থাপন করেছেন, এবং সরকারি দল এটি আগামী মঙ্গলবার যে এটি বিরোধী দলের নেতার প্রস্তাব নিয়ে আলোচনার
কথা বলেছেন, স্পিকার আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু মেনে নিয়েছেন। না হলে তো ওই দিনই তারা বলতে পারতেন যে আমরা এসব মানি না এবং ওয়াকআউট করতেন। প্রথম যেমন রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করেছিলেন, সেটি কিন্তু করতে যাচ্ছেন না মনে। অর্থাৎ তারা বাইরে যতই গরম দেখুক, অর্থাৎ নরমে গরমই চলবে। তারা যে একেবারে শক্ত অবস্থান নেবে যে তাদের দাবি না মানা হলে তারা সংসদে যাবে না, এরকম অবস্থান এখনও নেবেন বলে মনে হয় না। ভবিষ্যতে কী হবে সেটি পরে, কিন্তু তাদের মূল বিষয় কি এখন জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। সেই প্রক্রিয়া সরকারি দল একভাবে দেখছে, বিরোধী দল আরেকভাবে দেখছে। আর সরকারি দলের যেটা রক্ষা কবচ সেটা হচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতা, একই সঙ্গে তাদের 51% ভোট প্রাপ্তি। তো এই জুলাই সনদ মানে তাহলে আমরা দেখলাম যে আগের যে ইস্যুগুলো যেটা নিয়ে মানুষের জনজীবনে আসলেই, এবং তেল শুধুমাত্র কিন্তু গাড়ি চলা না, তেল কিন্তু আমরা দেখছিলাম যে সেচের কাজে এখন যে বোরো চাষ চলছে, বোরো চাষের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ কৃষি, শিল্প, জনজীবন, পরিবহন কোনোটাই কিন্তু জ্বালানির বাইরে না। জ্বালানির উপরই আমাদের দৈনন্দিন জীবন নির্ভরশীল। যদি আজকে যে আমরা স্টুডিওতে বসেছি, যদি বিদ্যুৎ না থাকতো আমরা বসতে পারতাম না। তো সুতরাং প্রতিটি ক্ষেত্রেই, এবং মানুষের এই মুহূর্তের সমস্যা নিয়ে যদি আমাদের জনপ্রতিনিধি আলোচনা না করেন, তাহলে তো কি নিয়ে কথা বলবেন? প্রথমত হচ্ছে কী নিয়ে কথা বলবে, দ্বিতীয় হচ্ছে যে মানুষ তো আস্থা হারাবে যে আমরা তাদের নির্বাচিত করলাম আমাদের সমস্যার কথা বলো, আর আমাদের সমস্যা না বা কোনো বিশেষ গোষ্ঠীর সমস্যা, পুরো দেশের সমস্যা। এবং এটা আমরা জানি না যে এই জ্বালানি সংকট কবে কাটবে। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে এপ্রিল পর্যন্ত তাদের জ্বালানি মজুদ আছে। তো এপ্রিলের পর কী হবে? আর জ্বালানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিদিন কত কোটি টাকা যে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি কতদিন দেবে। এবং বণিক বার্তায় সম্ভবত দেখলাম যে আগামী জুলাই পর্যন্ত 3 বিলিয়ন কোটি ডলার লাগবে, আর $3 বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ লাগবে। তো এই অতিরিক্ত খরচটা আসবে কোত্থেকে? একটা হতে পারে আমরা IMF থেকে বা বিশ্বব্যাংক থেকে আমরা ঋণ নিতে পারি, বা অন্য কোনো উৎস থেকে ঋণ নিতে পারবো। ঋণ এটা তো পরিশোধ করতে হবে, আমরা তো ঋণে জর্জরিত। তো সুতরাং এসব বিষয়ে যে সংসদে আলোচনা হয়, তাহলে হয়তো একটা ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে। অথবা মানুষ ভাববে যে না, আমরা যাদের সংসদে পাঠিয়েছি তারা আমাদের সমস্যা নিয়ে কথা বলছে। আপনি দুর্ঘটনার কথা বলছিলেন, ঈদের সময় আমাদের পরিবহন মন্ত্রী কি বাণী দিলেন আর কি ঘটনা ঘটলো। তিনি বললেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাচ্ছে। এটি এরকম হাস্যকর বক্তব্য। এটি হচ্ছে তিনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে আগ্রহী নয় অথবা উপযুক্ত নন। একইভাবে আমরা দেখলাম যে একটি ফেরি থেকে বাস সরাসরি নদীতে পড়লো, এবং সেই ফেরিতে কোনো বার ছিল না, মানে সেটা যাতে আটকে থাকতে পারে বা পড়তে পারে না। এবং এটাও শুনলাম, পত্রিকায় দেখলাম যে ওই বাসের চালক বাসটি চালাচ্ছিলেন না, তার হেল্পার। এরকম যদি ঘটনা ঘটে, কিভাবে হেল্পার চালান? দ্বিতীয় হচ্ছে যে আমাদের যাত্রীদেরও কিন্তু সজাগ থাকতে হবে। যাত্রীদের মধ্যে একটা প্রবণতা আছে, তারা এই যে ফেরিতে যখন বাস ওঠে বাসে বসে থাকেন, এবং এটা নিয়ে চালকদের সাথেও অনেক সময় ঝগড়াঝাটি হয়। তো এই যে মানসিকতা, অর্থাৎ নিজের সময়ের চেয়ে জীবনের চেয়ে আরামের মূল্য বেশি দিতে চান। এবং এই যে কতজন মানুষ মারা গেল, 26টি লাশ উদ্ধার হয়েছে, যারা ঈদ করে বাড়ি ফিরছিলেন। ঈদের আনন্দ এই পরিবারগুলোর কাছে আজকে কি মর্মান্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। তো আপনি লিবিয়ার সাগরে যে এতগুলো মানুষ ভেসে গেল, এবং সপ্তাহেরও বেশি সময় ধরে তারা সমুদ্রে ভাসছিলেন, যে তাদের পানি ছিল না, খাবার ছিল না, অর্থাৎ না খেয়ে মারা গেছে। এই 21 শতকে মানুষ না খেয়ে মারা গেছে এবং সমুদ্রে ডুবে মারা গেছে। এবং তাদের স্বজনরা বলছে আমরা তাদের আত্মীয় স্বজন বা বাবা মাকে যে কী বলবো। এবং শুধু এবারই তো প্রথম হলো না,
মানে প্রতি বছরই বলা যায় যে প্রতি মাসেই এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু কারা তাদের নিয়ে যায়, তার পিছনে কোন আদম ব্যাপারীরা জড়িত, কারা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, সরকার কিছুদিন পরপরই এটি নিয়ে কি বলে, এটি নিয়ে আশ্বস্ত করে বা বলে যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় না। আর কেন? এই বেকারত্বের কারণেই তারা যায় এবং লাখ লাখ টাকা খরচ করে যায়। হ্যাঁ, বিপুল টাকা তারা এই আদম পাচারকারীদের হাতে তুলে দেন। তো এখন জাতীয় সংসদের যারা আমরা যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছি বা জনগণ যাদের নির্বাচিত করে পাঠিয়েছেন, তাদের মূল আলোচ্য বিষয় আবার একটু ফিরে আসি। জুলাই সনদের তাহলে ভবিষ্যৎ কি? মানে এটি কি আইনে পরিণত হবে বা হবে না? কারণ 180 দিনের একটা বারও দেয়া আছে যে 180 দিনের মধ্যে না হলে এটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে। স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছুই আইনে পরিণত হবে না, কারণ জুলাই সনদ যারা তৈরি করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশন বা অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু অনেক গোঁজামিলের চেষ্টা করেছেন। অর্থাৎ সব পক্ষকে সন্তুষ্ট করতে যে আইনগত যে ফাঁকফোকর সেগুলো তারা দেখেননি। এখন বিএনপির বক্তব্য কি? আমরা আপত্তিসহ যে জুলাই সনদে সই করেছি সেটা পর্যন্ত আমরা মানতে পারি, এবং আপত্তির পক্ষে, আমাদের বক্তব্যের পক্ষে জনগণ আমাদের রায় দিয়েছে, আমরা সেটা মানতে বাধ্য নয়, এর বাইরে কিছু মানতে বাধ্য নয়। আর বিরোধী দল বক্তব্য হচ্ছে এটা ইন টোটো, মানে সম্পূর্ণভাবে মানতে হবে। তো তাদের বক্তব্য হচ্ছে যে জনগণ আমাদের পক্ষে যে রায় দিয়েছে তার বিপক্ষে আমরা কী করে যাব। আর জুলাই সনদে বিএনপি সহ বিভিন্ন দলের আপত্তির কথা উল্লেখ সহ জুলাই সনদ সই হয়েছে, কিন্তু সাংবিধানিক আদেশে আবার সেই আপত্তির কথা নেই। এখন এখানেই মূল প্রশ্নটা, যে জুলাই সনদ কি আপত্তি সহ না আপত্তি বাদে, অর্থাৎ পুরোপুরি। এখন বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে কোনো আইন পাশ করতে হলে সেখানে আপত্তির কথাটা কিন্তু লেখা যায় না, তাহলে আপত্তির কথাটা তার সংযোজন করছে কেন? তাহলে সেক্ষেত্রে 30টি বিষয়ে সব দল একমত হয়েছে, 30টি বিষয়ে হয়তো এটা সমাধান হবে, অন্য বিষয়ে হবে না। উচ্চকক্ষ হবে কিনা এ ব্যাপারে উচ্চকক্ষ হবে, কিন্তু সেটা ওই রেশিওতে, মানে না, সেটা তো আবার বিরোধী দল মানবে না। মানে একমত না দুই সরকারি দল যেভাবে উচ্চকক্ষ চাচ্ছে, অর্থাৎ নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হবে, তাহলে এবং সেটি কিন্তু বিএনপির আরেকটি বর্ধিত সভা হবে। কিন্তু কথা হচ্ছিল যে বিএনপিও বলেছিল যে তারা যে উচ্চকক্ষ চায় সেখানে সরাসরি রাজনীতি করেন না, দেশ সমাজ জনগণকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তাদের কল্যাণে ভূমিকা রাখতে পারেন, এ ধরনের মানুষকে নিতে চান। কিন্তু এই আসনের ভিত্তিতে হলে সেটি তো হবে না। মানে বিএনপি থেকে যদি তাদের মনোনয়ন দেওয়া হয় তাহলে কি তারা আসতে পারবেন না? না, বিএনপি থেকে বিরোধী দল যদি এখানে সম্মত না হয় তাহলে তো একতরফা হবে। একতরফা সিদ্ধান্ত তো জুলাই সনদের বক্তব্য না। জুলাই সনদ তো সবাই যেসব দলগুলোর নিয়ে আলোচনা হয়েছিল তাদের সম্মিলিত প্রয়াস। তার মানে এটা তো মানে মতপার্থক্য থেকেই যাচ্ছে, এই মতপার্থক্য কাটিয়ে ওঠার এখনো পর্যন্ত কোনো লক্ষণ দেখা এখন নাই। মাত্র 3 দিন আলোচনা হলো। আমরা আশা করি যে মঙ্গলবার যে আলোচনা হবে সেখানে হয়তো একটা চিত্র পাওয়া যাবে যে সত্যি সত্যি সরকারি দলের অবস্থান কি, বিরোধী দলের অবস্থান কি। আর যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে, অনেকগুলো বিষয় আছে, যেমন বিরোধী দল রাষ্ট্রপতির ওই পয়েন্টে আমি আসছিলাম যে আপনি একটু আগেই বললেন যে রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই বিরোধী দল যদি ওয়াকআউট করে থাকে, তারা আবার রাজি হয়েছে যে রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হবে এবং ওই আলোচনায় তারা অংশ নেবেন এবং অংশ নিচ্ছেন। তাহলে কি বিরোধী দল মানে এই বিষয়ে একটু নমনীয় মনোভাব দেখাচ্ছে? কিছুটা তো নমনীয় হলোই। তারা বলতে পারতো যে আমরা রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনায় আমরা অংশ নেব না। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ তো সরকারের ভাষণ, সরকারের লেখা ভাষণ, সুতরাং এই রাষ্ট্রপতি কে পড়লেন এটা কি খুব বেশি ম্যাটার করে? তবে এখানেও বিএনপিকেও কিন্তু এই অবস্থানটা পরিষ্কার করতে হবে যে এই রাষ্ট্রপতিকে 2028 পর্যন্ত থাকবেন, তার মেয়াদ পর্যন্ত থাকবেন না, বিএনপি তাদের এই নতুন সংসদে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। সেটাও যদি বিরোধী দল দাবি তোলে যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করব, বিএনপি রাজি না হলে কিন্তু সেটি হবে না। সুতরাং এখানে কিন্তু বিএনপির একটা কি বলবো যে
এক ধরনের সুবিধাজনক অবস্থান, আবার সুবিধাবাদী অবস্থান। যে বিএনপি নির্বাচনের আগে কখনো কি বলেছে এই রাষ্ট্রপতিকে রাখবো, বা এখনও পরিষ্কারভাবে বলেনি, কিন্তু বিএনপির মনোভাবে মনে হচ্ছে তারা এই রাষ্ট্রপতিকে এই মুহূর্তেই পদত্যাগ করতেও বলছে না, বা তার বিরুদ্ধে অভিশংসন উনি তো চলে যাবে, নতুন সংসদ হলে চলে যাব, এরকম একটা সাক্ষাৎকার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন। প্রথমত হচ্ছে তিনি যখন বলেছিলেন এবং পরবর্তীকালে তার ভাষাভঙ্গি বা তার ওই সময়ও তার সেটি খুব একটা মনোবেদনা নিয়েই বলেছিলেন মনে হয়, যে অন্তর্বর্তী সরকার তার যে যথাযথ যে সম্মান, প্রাপ্য সম্মান সেটি দেয়নি, তার যে একটা রাষ্ট্রাচার হিসাবে রাষ্ট্রপতির যে সুবিধাগুলো সেটাও দেয়নি, তার ছবি নামানো হয়েছে, এই মনের ক্ষেত থেকে বলতে পারেন। আবার তিনি যে এখন তিনি রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রের প্রতীক, কিন্তু তিনি 5 আগস্টের আগে তার ভূমিকা, তার বক্তব্য আমরা যদি বিশ্লেষণ করি, আর 5 আগস্টের পরে, বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পরে, তাহলে এখানেও কিন্তু মেলানো যায় না। তিনি তো একই ব্যক্তি, কিন্তু রাষ্ট্রপতি তো দোয়া করা আর ফিতা কাটা ছাড়া কোনো মানে সরকারের বাইরে কোনো ইয়ে নেই। তাহলে 5 আগস্টের আগে তো ওই সরকারের বক্তব্যই রাষ্ট্রপতির ছিল। 5 আগস্টের পরে এই যে সরকার আসছে, প্রথমে অন্তর্বর্তী সরকার, পরে এখন বিএনপি নেতৃত্বাধীন সরকার, তাদের বক্তব্যই তিনি বলে বেড়াচ্ছেন। তাহলে বিরোধী দল অনেক বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে, অনেক বিষয়ে তারা জোর দাবি জানিয়েছে, কিন্তু কেন রাষ্ট্রপতিকে, যিনি রাষ্ট্রের 1 নম্বর নাগরিক, তাকে কেন সরকারি দলের লিখিত ভাষণ পড়তে হবে, সরকারি দলের ভাষায় তাকে কথা বলতে হবে? এটার যে সংস্কার প্রয়োজন, এবং তারা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে নিয়োগ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা থাকবে এটা বলছেন, কিন্তু তারা রাষ্ট্রপতি যে সরকারি দলের লিখিত বা তাদের মনের মাধুরী মিশিয়ে যে ভাষণ তৈরি করা হয় সেটি যে তাকে পড়তে হয়, এখন তো আমরা দেখি বিভিন্ন জাতীয় দিবসে রাষ্ট্রপতির বক্তৃতা বিবৃতি, আর এর আগে তার বক্তৃতা বিবৃতি, মানুষের কাছে এটা কিন্তু, তাহলে এটাই কি গণতন্ত্র? মানুষের কাছে এটা অস্বস্তির মনে হয়। আর তারপরও রাষ্ট্রপতির যার চেয়ারের সম্মান দেখানো উচিত, সেখানে ব্যক্তি বড় নয়, কিন্তু বিরোধী দল এই রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেছে, কিন্তু সেখানে রাষ্ট্রপতির পদের মর্যাদা বাড়ানোর কথা কিন্তু বলেনি। তাহলে কি মানে রাষ্ট্রপতি এই মানে বিএনপি চাচ্ছে না যে রাষ্ট্রপতি পদের মর্যাদা বা তার কর্মপরিধি বাড়ানো হোক, অন্যদিকে জামাতে ইসলামী বা বিরোধী দল যারা আছে, যে বিএনপি বিরোধী দল, তারা চাচ্ছে যে এই রাষ্ট্রপতিকে ক্ষমতাশালী করে যাতে একটা ব্যালেন্স অফ পাওয়ার প্রধানমন্ত্রী এবং না, 19 দফায় আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যর কথা আছে, কোনো নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকার কথা আছে, কারণ এখন যে সংবিধানে যে বিধান, সেখানে প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির নিজস্ব কোনো ভূমিকা নেই, এবং সেটাই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে কোনো কিছু করতে পারবেন না। কিন্তু সেখানে রাষ্ট্রপতিরও একটা পদ এবং একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেহেতু তারও কিছু ক্ষমতা থাকা উচিত মনে করি, কিন্তু বিরোধী দল তার ভাষণের ব্যাপারে কিন্তু কোনো প্রস্তাব দেয়নি। অন্য বিষয়ে দিয়েছে যে সাংবিধানিক পদের ক্ষেত্রে, সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা। আমরা দেখেছি কি আওয়ামী লীগের এই 17 বছর ধরে যে কি বলে একতরফা শাসন, ফ্যাসিবাদী শাসনের কথা বলা হয়, সেখানে রাষ্ট্রপতি ক্ষমতাসীন দল যা চেয়েছে তাই করেছে। শুধু এই রাষ্ট্রপতি না, এর আগে যে যারা ছিলেন, এমনকি বিএনপি মনোনীত যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে জাতীয় সংসদে যে ভাষণ পড়েছেন, সেই ভাষণ তো আওয়ামী লীগ সরকারের লিখে দেওয়া। এই সরকারের লিখে দেওয়া ভাষণ কেন রাষ্ট্রপতি পড়বেন, এটাই হচ্ছে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দর্শক, চর্চা কথায় কথায় এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।